আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থেকে আমার ভিডিওগুলো শুনে এবং লাইক কমেন্টস করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের লাইক কমেন্টস প্রতিনিয়ত দরকার। কিছু পারেন আর না পারেন, অন্তত পক্ষে একটা লাভ রিয়েক্ট, অ্যাংরি রিয়েক্ট দিয়ে, যারা ভালো লাগে না অ্যাংরি রিয়েক্ট হইলে দিয়ে। কারণ প্রতিটা কমেন্টস, একটা কমেন্টস 1000 জনের কাছে আবার ভিডিওটা পাঠায়। এটা ভিডিওর একটা সিস্টেম বা ইউটিউবের একটা সিস্টেম। সুতরাং আরো 1000 জন শুনে এই কাজটুকু করেন এবং সাবস্ক্রাইব করেন। আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, সাবস্ক্রাইব করেন। থাম্বনেল এবং ব্যানার দেখে আপনারা হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, হাই প্রোফাইল মিটিং। হ্যাঁ, এটা তো আজ আপনারা গতকাল সারা রাতে অনেকেই ভিডিওগুলো করেছে, হাই প্রোফাইল মিটিং চলছে, হাই প্রোফাইল মিটিং চলছে। আমি এই মুহূর্তে দিচ্ছি, কারণ হচ্ছে মিটিংটা শুরু হবে আজকে দিনের 12টার পরে, মানে 12টা থেকে 1টার ভেতরে সবাই ঢুকা শুরু করবে। তো আজকের মিটিং এ যারা আছে, এটা হচ্ছে যে আমাদের বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে যাচ্ছে 13 জনের একটা গ্রুপ। তার মধ্যে আমাদের রেজাউল করিম ভাই আছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হয়তো বলতাম যে উনি মন্ত্রী, আরে না, কারণ রেজাউল করিমের কমিটিতে কোনো পদ পদবি নেই। বিপ্লব বড়ুয়ার আছে এবং শেখ হাসিনা খুব কাছে থাকার কারণে, নেত্রী কাছে থাকে না, তার নেতৃত্বে যাচ্ছেন। বা আপনি ধরে নেন কারণ নেতৃত্বে যাচ্ছেন না, এদের ডাকা হয়েছে। তো সেখানে আমেরিকা থেকে অলরেডি চলে গেছেন উনি। আজকে 3 দিন যাবত ওখানে আছেন। রেজা ভাই লন্ডনে ছিলেন, উনিও গেছেন। আজকে অনেকে হয়তো ওনার ফটোটা দেখেছেন, এই গৌতম লাহিড়ী দাদার সাথে বসে ওনাদের ফটোটা। ওনারা দুইজনই হাই প্রোফাইল, দুইজন ছাড়াও আছে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা, এবং আছেন রোকেয়া প্রাচী। আপনার সকলেই চিনেন রোকেয়া প্রাচীকে। আম, এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারৈ, এবং মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাখি, যেটা কিনা আমাদের নানক ভাইয়ের মেয়ে, আপনারা সকলে জানেন। এবং যুব মহিলা লীগের আরেক সম্পাদক অরুণী, আপনারা সকলে এনাদের চিনেন। এছাড়াও আরো বেশ কিছু লোক যাচ্ছে। টোটাল 13 জনের একটা গ্রুপ। আজকে নেত্রীর সাথে বৈঠক। নেত্রীর সাথে এই বৈঠকটা আসলে হাই প্রোফাইল এই জন্যই বলছি যে গত 8-10 দিন যাবৎ বিভিন্ন গ্রুপে গ্রুপে মিটিং হচ্ছে। তবে এখনকার এই মিটিং নেত্রী বলার পরে যে আমি আসছি ডিসেম্বরে, বলার পরে এটা হচ্ছে যে সর্ব হাই প্রোফাইল মিটিং। এরপরে এখন সম্ভবত সপ্তাহে 3 দিন বা 4 দিন প্রতিদিনই মিটিং হইতে থাকবে। আগামী যে মিটিংটা আছে সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের পুরুষ কমিশনার, মহিলা কমিশনার, এইভাবে নিয়ে নিয়ে মিটিং গুলো হবে। কারণ নেত্রী যখন দেশে আসবেন তখন বিভিন্ন জায়গায় আমাদের এই সেক্টরের লোকগুলোকে দরকার। তার এখন তো এই মুহূর্তে তো আমাদের ঐক্যের দরকার, বিভেদের দরকার নাই। এই মুহূর্তে আমাদের সংযোগের দরকার, বিয়োগের দরকার নাই। সুতরাং এই হাই প্রোফাইল মিটিং চলছে। এই হাই প্রোফাইল মিটিং থেকে মিটিং শেষে কালকের টানা টোটাল মিটিং গুলোর শেষে হয়তো আমরা, আজকে যেহেতু 12 তারিখ, হয়তো 30 তারিখ বা আগামী মাসের যে কোনো সময় আমরা 2টা ইনফরমেশন পেতে পারি। সে 2টা ইনফরমেশন, একটা হচ্ছে যে যে নেত্রীর পক্ষ থেকে যে কোনো একজন, হয়তো নেত্রী যা যা বলবে সেটা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একজন হইতে পারে। এবং আইন অঙ্গনের তো অনেক আইনজীবীর সাথে কথা হচ্ছে, মিটিং হচ্ছে বিভিন্ন ধরনের। বাংলাদেশ থেকে অনেক আইনজীবী অলরেডি ঘুরে এসেছেন, বিদেশে যারা আছেন তারাও কথা বলছেন। এইটারও একটা আইন ফোরাম করে সেখানেও একজন বা দুইজন, এবং মিডিয়া সেলের মিডিয়া প্রচারের জন্য একজন বা দুইজনের নাম এভাবে ঘোষণা হতে পারে। মানে এগুলো কোনো ডিরেক্ট পদবি না এই মুহূর্তে। মানে এটা বলেন যুদ্ধকালীন একটা সিস্টেম, যুদ্ধকালীন একটা সিস্টেম তৈরি হয়। তো এই হচ্ছে যে হাই প্রোফাইল মিটিংটা শুরু হয়েছে আজকে থেকে। মানে আপনাদের কাছে যখন ভিডিওটা যাবে ঠিক তার ঘন্টা 2-1 পর থেকে হাই প্রোফাইল মিটিংটা শুরু হবে। তো
এইসব হাই প্রোফাইল মিটিং এর কি প্রয়োজন? বা নেত্রী চাইলে তো অমুক 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 অমুক, ধরেন আমারই বলে যে তুই মিডিয়া ব্যক্তিত্ব, আপনারে বলে দিল যে তুই আইন ব্যক্তিত্ব, অমুকের বললো যে তুই মায়ের ব্যক্তিত্ব, এইভাবে করে দিতে পারতো না। এইভাবে করা যায় না, বিধায় এই মিটিং গুলো করে একটা বাইন্ডিংস আনতেছে সবাইকে। কারণ হচ্ছে যেহেতু ফেরত আসবেন, নেত্রী বলেছেন যে সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে উনি দেশে ফেরত যাবেন। সমস্ত নেতাকর্মী বলতে 500-700 নেতাকর্মীও এখন দেশের বাইরে নেই, সবাই দেশে আছে। যারা আছে তারা সবাই যাবে। নেত্রী বলছে আমি আত্মসমর্পণ করবো, নেতারাও আত্মসমর্পণ করবে। এখন আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে, আমাকেই অনেকে জিজ্ঞেস করছেন, তো আমি জানি যে অনেকে জিজ্ঞেস করছেন যে নেত্রী আসলে আমাদের উপর নির্দেশনা কি, এই কি সেই কি। দেখেন, আগে আমাদের বিচার করতে হয় কি আমাদের শত্রু কারা। সর্বপ্রথম আপনি যদি শত্রু চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনি বুঝবেন না যে আপনি করবেন কি। এখন নেত্রী যখন দেশে যাবে, আমাদের শত্রু প্রথম তো সরকার, তারেক জিয়া সরকার আমাদের শত্রু। কারণ তারা আমাদের জন্য ঢাকা এয়ারপোর্ট বলেন, বর্ডার বলেন, নৌপথ বলেন, রেলপথ বলেন, কোথাও যায় আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকবে না যে এসো এসো গো গান গাইয়া ফুলেছি তাই গো, এরকম তো করবে না। ঠিক আছে না? পুলিশ ওদের ওই সক্ষমতা নাই যে আবার আমাদের পিঠে ঘর তোলার। কিছু কিছু হুমকি দুমকি তো দেখাবে। ওই যে বাঘ যেমন দেখেন না, বাঘ জঙ্গলে যখন বয়স থাকে তখন খুব তেজি দৌড়ায়, বুড়ো হয়ে গেলে একটু হাউ হাউ করে, ওই রকম পুলিশের অবস্থা। আর সেনাবাহিনী হয়তো একটু নড়াচড়া করলো, তারা খুব একটা বেশি কিছু করবে না। তাহলে আমাদের শত্রু কারা? বিএনপি। আমাদের শত্রু কারা? জামাত ইসলামী, মৌলবাদী শক্তিটা আমাদের শত্রু। এবং আইএসআই জঙ্গি। আইএসআই, পাকিস্তানের আইএসআই যারা আছে তারাও কিন্তু কাজকাম শুরু করছে। তারা এই জঙ্গিগুলো লাগাবে আমাদের পিছনে, কারণ তারা জানে যে যদি আওয়ামী লীগ আইসা যদি মাজার সোজা করে দাঁড়ায় যায়, তাহলে এই জঙ্গিদের অবস্থা খারাপ। এটা জানে, আমাদের সহযোগিতা করবে। আমাদের সহযোগী অবভিয়াসলি এখন আপনারাও বলতে পারেন, আমরাও বলতে পারি যে আমাদের কিছু ইনফরমেশন দিবে, সহযোগিতা করবে, কিন্তু ভারত এসে যুদ্ধ করবে না আপনার আমার দিন। কিছু লোক মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ধরেন, কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ এন্ট্রি হয়ে গেছিলেন, তাদের মধ্যে যারা যারা অপমানিত হয়েছেন এরপরে, এরা কিছু কিছু লোক আমাদের সহযোগিতা নামবে। সে আগেই ভালো ছিলাম কথার মতো। এছাড়া যেসব নর্মাল লোক যে আওয়ামী লীগ করছে হয়তো সমর্থন করে, এইসব লোক, এই যে হাজার হাজার লোক চাকরি গেছে, শিক্ষক মিক্ষক, এরা অন্তত কিছু করতে না পারো মৌন সমর্থন দিবে। এরা আপনাদের মিছিল মিটিং এ এসে রাস্তায় দাঁড়ায় হয়তো 2টা পানির বোতল দিয়ে যাবে চুপে চাপে, নিরীহ লোকেরা। বাকি আমজনতা, রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, তারপর ট্যাক্সি ড্রাইভার, মানে গরিব মেহনতি মানুষ, এরা আবার আপনাদের সাথে আসবে, কিছু কিছু হেল্প করবে। 100% সবাই নাইমা আপনাদের সাথে যুদ্ধে বন্দুক ধরবে না। যুদ্ধে বন্দুক সবাই ধরে না, সৈনিক বন্দুক ধরে, আমজনতা ধরে না। কিন্তু আমজনতা ব্যাটেল ফিল্ডে অন্য কাজ করে দেয়, কেউ খাবার দেয়, কেউ পানি দেয়, কেউ চিকিৎসা সেবা দেয়, কেউ ট্রিটমেন্ট দেয়। এইটা তাহলে আমাদের শত্রু হচ্ছে যে মূলত আইএসআই এর এজেন্ট যেগুলো আছে বাংলাদেশে, মৌলবাদী যেগুলা, এই তার্কিশ এজেন্ট, পাইক্কা এজেন্ট, এগুলা, সাথে বাংলাদেশের মৌলবাদীগুলা, এই এনসিপির গুন্ডা, এগুলোর কথা কয়া লাভ নেই, এগুলো মুতের সাথে বাইসা যাবে বিএনপি। বিএনপি এবং প্রশাসনের একটা অংশ হয়তো চাইবে। কারণ কি জানেন, গত 2 বছরে তারা যারা খাইছে বা যা খাইতেছে, এখনো যা খাইতেছে, তারা কি এমনি এমনি ছেড়ে দিবে মনে করেন? ছেড়ে দিবে না। তারাও কিন্তু একটা মরণ কামড় দিবে। এই মরণ কামড় তারাও চাইবে না যে বাবারে এটা ছেড়ে দিয়ে, তো তারা জানে যে তাদের সবার বিচার হলো, এখানে কেউ ইন্ডিমিউনিটি পাবে না, এটা জানে। সুতরাং তারাও ছেড়ে দেবে, তারা মরণ কামড় দিবে, আর সেই মরণ কামড় আবার আমরাও দিতে হবে। এখন আপনারা বলতে পারেন ভাই আমরা কিভাবে মরণ কামড়? ভাই একটা কথা বলি আপনার, নেত্রী আসবে এটা শোনার পরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ধুপধুপানি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে 5ই আগস্ট নেত্রী 1:30 থেকে 2টার ভেতরে আমরা খবর পেয়ে গেলাম যে নেত্রী দেশ ত্যাগ করেছেন। সোনা প্রধান এসব বললেন না, এরপরে প্রচন্ড একটা তাণ্ডব চালাইলো এই মৌলবাদী জামাত বিএনপি গোষ্ঠী। আপনারা মনে রাখতে হবে, ওরা যে তাণ্ডবটা চালাইছে, ঠিক নেত্রী যখন বলবে যে আমি কালকে আসছি বা পরশু আসছি, সেম তাণ্ডব 100 গুণ গতিতে আমি আপনি চালাইতে হবে। আমি আপনি যখন এই তাণ্ডব চালাবো, এই তাণ্ডব তারা সইতে পারবে না। এই তাণ্ডব সর উপায় নেই তাদের। তবে এই তাণ্ডবের মধ্যে আমরা কোনো পুলিশ মারবো না, কোনো থানা লুট করব না, থানা আক্রমণ করব না। সেনাবাহিনী শক্তর ভক্ত নরমার জমে, এরা মারবে না, আমাদের মারতে আসবে না। প্রথমে একটু হাইফাই করলো, কিন্তু করবে না। ওই যে গোপালগঞ্জে যে 5 জন মারছে, ওই ঘটনা এরা আর ঘটাইবো না। কারণ হেরাও এখন সাইরা দিয়ে মাকাইন্দা বাতি অবস্থায় আছে।
পুলিশ চুপ হয়ে যাবে, কারণ আপনি যখন রাইগা যাবেন, আপনি যখন মাইট শুরু করেন, পুলিশও সামনে আসবে না। ওই যে সন্ত্রাসী গোষ্ঠী, এটা আপনি চিহ্নিত করা পারেন। নেত্রী বারবার বলছে যে চিহ্নিত করো, লিস্ট করো, হ্যান করো, ত্যাগ করো, বলছে না? কারণ হচ্ছে যে আপনি নেত্রী ঘোষণা দেওয়ার লগে লগে ওই অ্যাটাকটা আপনারে করতে হবে। ফার্স্ট অ্যাটাক যদি আপনি কইরা বসেন, তখন কেন আমাদের তো এমনি সব গেছে, কিছুই নাই, তো আমরা এখন অ্যাটাক করলে আর কি বা করবি? যদি আমরা এই অ্যাটাক যদি করতে না পারি, তাইলে কি হবে জানেন? আমরা পিছায়া পড়বো। এটা মনে হয় কিন্তু ফুটবল খেলায় যেই দল যত বেশি প্রেসার করে অ্যাটাক করছে, সেই দলে কিন্তু গোল করে দিচ্ছে। আপনি অ্যাটাক করতে না পারলে, আপনি যদি অ্যাটাকিং ক্ষমতা না থাকে, সেভিং ক্ষমতায় যান, তাহলে আপনি জিতবেন না, আপনারা ফরওয়ার্ডে খেলতে হবে। সুতরাং আপনি ফরওয়ার্ডে খেলতে হবে। ঠিক নেত্রী বলার সাথে সাথে যদি ফরওয়ার্ডে খেলতে পারেন, তাইলে দেখবেন যে ওরা ভয়ে 5ই আগস্ট আমি আপনি চলে গেছি কেন, ওরা এত বেশি ফরওয়ার্ডে খেলতে আসছে যে আমাদের দ্বিধাহীন হয়ে গেছি, আমরা বুঝে উঠতে পারিনি। ঠিক ওদের ওই সুযোগ, এবার ওদের জন্য ওই সুযোগ আর দেওয়া যাবে না। বাংলাদেশ সরকারের সতর্ক বার্তার কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর খুব একটা প্রকাশিত হচ্ছে না। তা সত্ত্বেও গুগল ট্রেন্ডসের তথ্য বলছে, গত 1 মাস ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় শেখ হাসিনার সম্পর্কে বেশি জানতে চেয়েছে নেটিজেনরা। মূলত ডিসেম্বরে দলবল সহ তিনি বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় কিভাবে ফিরবেন, ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, দলটির 11 জন নেতা ও সদস্য 12ই জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার দাবি, দেশে ফিরতে দলীয় স্তরে জোরালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। আগামী কয়েকদিনে এরকম বেশ কয়েকটি বৈঠক হবে। 13ই জুলাই দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হতে পারে এবং দলের নেতাদের দায়িত্ব বন্টন করা হতে পারে। শেখ হাসিনার ঘোষণার পর থেকে বড় একটি প্রশ্ন হলো, তাকে দেশে ফেরার অনুমতি কি বাংলাদেশ সরকার দিবে? 12ই জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন, 111-এর মতো বিমান যোগে দেশে ফিরতে বাধা দিলে তিনি সড়ক পথে ভারত থেকে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারত সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, শুধু ভারত নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি পরাশক্তির সাথে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং ওই শক্তিগুলো থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, গত 1 মাসে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে। আমরা গুগল ট্রেন্ডসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ওয়েব, নিউজ ও ইউটিউব এই 3 ক্যাটাগরিতে কাকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে বা জানতে চাচ্ছে তা যাচাই করেছি। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মানুষ শুধু শেখ হাসিনার নাম দিয়ে সার্চ করেছে, যেখানে অন্য 2 নেতা সম্পর্কে কোনো ওয়েব সার্চের তথ্য মেলেনি। আর ইউটিউব সার্চের ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে আছেন। গত 1 সপ্তাহের সার্চের তথ্যেও দেখা যাচ্ছে, শেখ হাসিনা অন্য 2 রাজনৈতিক নেতার তুলনায় সব ধরনের সার্চের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। একই চিত্র দেখা গেছে গত 1 মাসে। তবে গত 3 মাসের তথ্যে তারেক রহমান এগিয়ে আছেন। কিন্তু সব ক্ষেত্রে জামাত নেতা শফিকুর রহমানের অবস্থা উল্লেখ করার মতো নয়। প্রথমে গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এবং সবশেষ 10ই জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দিয়ে রয়টার্সকে তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দলীয় নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দেখা যাচ্ছে, শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার পর অনলাইনে শেখ হাসিনা নিয়ে সার্চের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। যদিও বাংলাদেশ সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনা বিষয়ে খবর প্রচার খুব একটা করছে না। সরকারের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে
কয়েক দফা আলোচনা এরই মধ্যে হয়েছে। মূলত ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। এসব আলোচনায় উঠে আসছে বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অনুমতি দিবেন। তিনি যেহেতু ভারতে আছেন, তার ফেরার ব্যাপারে ভারত সরকারের মনোভাব কি, আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে রাজনীতি থেকে কূটনীতি নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। 12 জুলাই তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকার নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। অবশ্য ভারত সরকার বেশ কয়েকবার বলেছে শেখ হাসিনা অতিথি হিসেবে দেশটিতে আছেন। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল, তাকে একজন বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছেতেই বাংলাদেশে ফিরবেন। তবে সেক্ষেত্রে ভারতের কাছে তার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার শেখ হাসিনা সবশেষ বলেছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় লড়তে চান। আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দৈনিক মানবজমিন পত্রিকায় শিরোনাম করা হয়েছে, দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এই সমঝোতার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়াই কি শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন? 12 জুলাই শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতা সহ 11 জন। এদের মধ্যে 4 জন অস্ট্রেলিয়া থেকে এবং কয়েকজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দিল্লি গিয়েছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, শুধু ভারত নয়, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর সাথে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলটির বেশ কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা, হলে কি ধরনের সমঝোতা হয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকার তাকে ফেরার বিষয়ে সরাসরি অনুমতি দিতে চায় না। শেখ হাসিনার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল 1-11 তত্ত্বাবধায়ক সরকার আমলে। ওই সময়ে বাংলাদেশ সরকার অনুমতি না থাকায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট কেটেও দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা বলেছেন, শেখ হাসিনা বিমানযোগে দেশে ফেরার চেষ্টা করবেন। যদি সরকার অনুমতি না দেয় তাহলে তিনি সড়ক পথে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, দেশে ফেরার আগে সম্ভাব্য সব ধরনের বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনা দলের নেতাদের সাথে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় নেতাদের দল থেকে বাদ দেয়া এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার আগে ও পরে তার শাস্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যে আলোচনা হচ্ছে, সেখানে একটি বড় ইস্যু হলো তিনি দেশে ফেরার পর কি হতে পারে বা সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, প্রথমত শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকায় তার জামিনেরও সুযোগ নেই। আমিনুল ইসলামের দাবি, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনের থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়ে আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে। দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নেই।